দিকে যাব। এখন জটিল সংখ্যার ইনিশিয়ালি শুরুতে এটার ইতিহাস বা আদার্স কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়, বাট ওইখানে খুব বেশি সময় আমরা আপাতত নিব না। তো জটিল সংখ্যার একেবারে যে কথাগুলো না বললেই না, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে কোনো একটা ধারণা আসছে, যখন কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে বা কোনো একটা সমস্যা ফেস করছে, তখন সেই সমস্যার এগেইনস্টে সমস্যাটা সমাধান করতে গিয়ে দেখা গেছে যে নতুন একটা কনসেপ্ট চলে আসছে। তো জটিল সংখ্যার ফ্যাক্টটা ছিল অনেকটা এরকমই। 1500 সাল যদি বলি, মানে গ্রিকদের সময়ের বা তার পরবর্তী যে সময়টা, 1500 সাল পর্যন্ত ম্যাথমেটিশিয়ানরা শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারতো, ত্রিঘাত সমীকরণ সমাধান করতে পারতো না। 1600 সালের দিকে তুর্কির যে গণিতবিদরা ছিল, একটা বিশাল কমিউনিটি ছিল, স্ট্রং। তো তাদের মধ্যে একটা কম্পিটিশন চলতেছিল ত্রিঘাত সমীকরণ সমাধান করার। সেই ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে সেখানে ফার্স্ট বলা যায় যে জটিল সংখ্যার যে আমরা যদি উদ্ভব বলি বা জটিল সংখ্যার সূচনা বলি, তাহলে সূচনাটা আসলে ওইখান থেকেই হয়েছে। তো ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে তারা এমন কিছু টার্ম পাইছে যে টার্মের মধ্যে রোডের ভেতরে ঋণাত্মক সংখ্যা ছিল। তো তার আগ পর্যন্ত মনে করা হইতো যে এগুলা কাল্পনিক, এগুলার কোনো ভিত্তি নাই, এগুলা মানে কোনো বাস্তব বেস নাই। বাট ওই 1500 সালের দিকে বা তারপরে যখন ওই যে 1600 সালের দিকে যখন ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গেল, তখন দেখলো যে এই ঋণাত্মক রুটের ভেতর যে ঋণাত্মক সংখ্যা, এইগুলারও বাস্তব মান বের করা সম্ভব। তো পরবর্তীতে সেখান থেকে ধাপে ধাপে ডেভেলপ হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে জটিল সংখ্যার পূর্ণাঙ্গ রূপটা পায়। তো এই কথাগুলো আসলে তোমাদের কোনো কাজে লাগবে না, এই কারণে এখানে আর ল্যান্দি করতেছি না। বাট কোথা থেকে আসলো একটা জিনিস আমরা পড়বো, সেটা মিনিমাম তো অন্তত একটু জানা উচিত, এই কারণে বলা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যেই জিনিসটা তোমার জানতে হবে বা যেটা তোমার দরকার, যেটা তোমার লাগবে, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনটা, মানে সরি ডিফারেন্সিয়েট করাটা, আলাদা করাটা। তো তুমি বাস্তব সংখ্যা এতদিন ব্যবহার করে আসছো, যেমন ধরো 1, তারপরে ধরো 2, -1, √2 বা √7। এই ধরনের অসংখ্য সংখ্যা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তুমি ব্যবহার করে আসছো। তার অনেক ক্লাসিফিকেশনও তুমি দেখছো, বাস্তব সংখ্যাতেও দেখে আসছো। তোমার ন্যাচারাল নাম্বার ছিল, ইন্টিজার ছিল, মূলদ, অমূলদ, হাবিজাবি। তো এই সংখ্যাগুলা ব্যবহার করে গণিতের বিভিন্ন শাখায় বিভিন্ন কাজ, বিভিন্ন ক্যালকুলেশন গুলা খুব ভালোভাবে আসতেছিল। বাট ওই যে একটা প্রবলেম যখন তৈরি হলো, যে বর্গ সংখ্যা যেগুলা, যেমন x² = -1, এইটার তো আসলে কোনো বাস্তব ভিত্তি নাই। একটা সংখ্যার বর্গ তো কখনো ঋণাত্মক হইতে পারে না। তো এটা বের করতে গিয়ে যখন আমরা জটিল সংখ্যার ধারণাটা পেলাম, অর্থাৎ এইটার প্রবলেমটা কে করতেছে, প্রবলেম করতেছে মাইনাসটা। তো অয়লার প্রথম যেটা সমাধান দিল, তাহলে মাইনাসটাকে আমরা দূর করে দেই একটা সিম্বলের মাধ্যমে। সেই সিম্বলটাকে উনি ধরে নিছেন হলো I², যেহেতু রোডের ভেতরে জিনিসটা আছে, তাহলে I² যদি আমরা ধরে নিই, তাহলে রোডের ভেতর থেকে জিনিসটা বের হয়ে আসবে। তাহলে তখন এই মাইনাসের পরিবর্তে I² ধরা হলো বা -1। আর এখানে যা থাকে, ধরো এটা 4 যদি আমরা ধরি, বুঝতে সুবিধা হবে, তাহলে I² × 4। তাহলে তখন তোমার I² বের হয়ে আসে এখান থেকে আসে 2। তাহলে যেই সংখ্যার মধ্যে এরকম সিম্বলটা থাকবে, ওই সংখ্যাটাই হচ্ছে জটিল সংখ্যা। আর যে সংখ্যার মধ্যে সিম্বল থাকবে না, ওই সংখ্যাটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন তাহলে এইটার একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন দরকার হবে, যেটার একটা পূর্ণাঙ্গ রূপ, যে রূপ দেখে আমরা বুঝতে পারবো। তো ওইটার একটা ফরম্যাট হচ্ছে Z = a+ib অথবা x+iy। বিভিন্ন বইতে বিভিন্নভাবে জিনিসটা দেওয়া হয়েছে। তাহলে এখানে তোমার যে জিনিসটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যা এরকম দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে পুরাপুরি বাস্তব, এটাকে বলা হয় পিউরলি রিয়াল। মানে এটা পুরোপুরি হলো একটা বাস্তব অংশ। আর এই যে অংশটা, এটা হচ্ছে পিউরলি ইমাজিনারি অংশ। আচ্ছা, তার মানে একটা বাস্তব অংশ থাকবে আর একটা কাল্পনিক অংশ থাকবে, ইমাজিনারি অংশ থাকবে। এই দুইটা অংশের সমন্বয়ে যখন একটা সংখ্যাকে প্রকাশ করা হয়, তখন সেই সংখ্যাটাকে আমরা জটিল সংখ্যা বলি, বা জটিল সংখ্যার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে জটিল সংখ্যাটা কি, তাহলে সিম্পলি তুমি এটা বলতে পারো যে আই যুক্ত যে সংখ্যা, মানে ইনফর্মাল ভাবে বলতে গেলে যে আই যুক্ত সংখ্যাই হচ্ছে জটিল সংখ্যা। এখন এখানে একটা মেটাফোর আছে, যেটা সেটা হচ্ছে আমরা যে কোনো বাস্তব সংখ্যাকেও জটিল সংখ্যা বলতে পারি। যেমন 2, এটাকে যদি আমরা এইভাবে লিখি, 2 = 2 + i × 0, এটা তো লেখা যায়, এটা লিখলে তো কোনো সমস্যা নাই। তাহলে তোমার এই সংখ্যার মধ্যেও তো একটা আই আসলো। তার মানে যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা জটিল সংখ্যার আকারে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে আমরা জটিল সংখ্যা বলতে পারবো না। কারণ এটা হচ্ছে এই যে এই অংশটার মান আমাদের নাই। তার আছে কোনটা, যে অংশটা পিউরলি রিয়াল, পুরাপুরি হলো বাস্তব।
তো যখন একটা সংখ্যায় তোমার ইমাজিনারি পার্টটা থাকে না, তখন এটা আমাদের হয়ে যায় বাস্তব সংখ্যা। আর যখন ইমাজিনারি পার্টটা যুক্ত হয় তখন সেটা হয়ে যায় জটিল সংখ্যা। তাহলে এই কথাটুকুর সামারি যেটা, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে যে মানে সংখ্যার মধ্যে আই থাকবে, যদি আই থাকে তাহলে আমরা বুঝে নিব এটা জটিল সংখ্যা, আর যদি আই না থাকে তখন এটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। এরপর বাস্তব সংখ্যার মধ্যে সেটা স্পেসিফিক কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা, এইটুকু তোমরা বুঝতে পারছো, বা এইটুকু মানে ধারণা নাই, বা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, এরকম কেউ আছে কিনা বলো। না স্যার, আচ্ছা, বুঝতে এটা পারছি স্যার। তোমাদের ক্লাস থেকে এটা জানার কথা। এখন তাহলে দেখো, জটিল সংখ্যার মেইন ফ্যাক্টরটা কি হচ্ছে? মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে আই, ইমাজিনারি ইউনিট যেটা। তো এইটার ব্যাপারে এখন আমাদের শুরুতে জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা জানলাম যে এ প্লাস আই বি আকারের সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। এখানে আই আমাদের মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, মূল ভূমিকা বা মূল যে চিহ্ন যার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটা জটিল সংখ্যা। এখন এই আই এর আসলে মেকানিজমটা কি, সে কিভাবে কাজ করে, তার মান কিভাবে আমরা প্রকাশ করব, কিভাবে আসলো, এই বিষয়গুলো আমাদের ম্যাথ করার জন্য লাগবে, and এগুলো তোমার জানতে হবে। ফার্স্ট অফ অল, অয়লার যেটা ধরে নিছিলেন সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়ালস টু -1। ওই যে আই ইকুয়ালস টু রুট ওভার -1 থেকে জিনিসটা আসছে। তাহলে এখন এখানে কয়েকটা মান আমরা কিন্তু বের করতে পারি। তাহলে আই থেকে, আই ছিল রুট ওভার -1, এটাকে বর্গ করার কারণে আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়েছে। তাহলে তোমাকে জানতে হবে আই কিউবের মানটা কি। তাহলে আই কিউব আমরা কিভাবে পাবো? আমরা যদি আই কে আই স্কোয়ার দ্বারা গুণ করে দিই, আই স্কোয়ার ইন্টু আই, এটাই তো আই কিউব। আর আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু আই, তাহলে মাইনাস আই। তাহলে আমাদের আই হচ্ছে রুট ওভার -1। আমরা এইটার ব্যবহার খুব একটা করব না, যখন আমরা অঙ্ক করব সেখানে লোয়েস্ট ইউনিট হিসেবে আমাদের আই থাকবে। আচ্ছা, তারপর যখন এটাকে আমরা বর্গ করলাম, আই স্কোয়ার করলাম, আই স্কোয়ার হয়ে গেল -1। এটা মুখস্থ রাখতে হবে যে আই স্কোয়ার মান -1। এরপর আই কিউবের মান আমরা আই স্কোয়ার ইন্টু আই যখন দিব, আই স্কোয়ার মান আমরা বসাই দিলে পাবো -আই। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে আই কিউবের মান হচ্ছে -আই। এরকম আরেকটা মান আমরা মুখস্থ রাখবো, I⁴। I⁴ ইকুয়ালস টু হচ্ছে, আমরা দুইটা আই স্কোয়ার যদি গুণ করি তাহলে I⁴ পাওয়া যাবে। তাহলে দুইটা আই স্কোয়ার গুণ করা মানে কি? দুইটা -1 গুণ করা, ইকুয়ালস টু 1। তাহলে I⁴ এটার মান হচ্ছে 1। তাহলে এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে। আই, এটার মান হচ্ছে রুট ওভার -1। তারপর আই স্কোয়ার, এটার মান হচ্ছে -1। আই কিউব, এটার মান হচ্ছে -আই। আর I⁴ এটার মান হচ্ছে 1। তাহলে এইটা তোমরা লিখে নিতে পারো যে এই চারটা মান আমাকে মুখস্থ রাখতে হবে। আমি তোমার স্পেসিফিকলি যেই জিনিসগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সেটা আমি বলে দিব যে এইটুকু প্রয়োজন নাই, জাস্ট তোমার জানার জন্য বা তোমার একটু মাথায় রাখলেই হবে। আর এইটুকু তোমাকে স্পেসিফিকলি মেমোরাইজ করতে হবে, যেটা তোমার টুলস হিসেবে কাজ করবে। তুমি একটা যুদ্ধ করতে গেলে যেমন তোমার কিছু অস্ত্র প্রয়োজন হয়, অস্ত্র ছাড়া তুমি যুদ্ধ করতে পারবে না, তো ম্যাথ করতে গেলে এরকম কিছু কনসেপ্ট, কিছু ফর্মুলা যেটা লাগবেই। তো ওই জিনিসগুলো তুমি মুখস্থ করবা, তোমার অতিরিক্ত এখানে পরিশ্রম করার কোনো দরকার নাই। তাহলে আয়ের ব্যাপারে এই চারটা মান আমাদের মুখস্থ। তুমি যেখানে I⁴ দেখবা, সাথে সাথে তোমার ব্রেনে যাতে চলে আসে ইকুয়ালস টু 1। যেখানে আই কিউব দেখবা, -আই। যেখানে আই স্কোয়ার দেখবা, -1। আর আই এর মানটা ওই যে বললাম, এটা আমাদের সচরাচর লাগবে না, বা জানা থাকতে হবে আই হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওভার -1। আচ্ছা, এখন এটা কোথায় কাজে লাগবে? এমসিকিউ এবং সিকিউ দুই ক্ষেত্রেই অনেক সময় আমাদের আয়ের উচ্চতর ঘাতের মান নির্ণয় করতে হবে। উচ্চতর ঘাত বলতে কি? তুমি 4 পর্যন্ত মুখস্থ করছো, I⁴, তাহলে I⁵ ইকুয়ালস টু কি? I⁵500 ইকুয়ালস টু কি? ইভেন তোমাকে দিল I⁵2000 ইকুয়ালস টু কি? এটাও যাতে তুমি মানে দেখা মাত্রই বলে দিতে পারো, বা খুব সহজে বলে দিতে পারো অল্প সময়ের মধ্যে, এইটা তোমাকে শিখতে হবে। তাহলে এখন এইখানে কোনো টেকনিক আছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো এইখানে আমরা একটা টেকনিক শিখবো, একটা টেকনিক আমরা ব্যবহার করব। তো এখন দেখো, I⁵টা যদি আমরা একটু ভাঙি, I⁵ মানে আমরা এখানে লিখতে পারি I⁴ ইন্টু আই। আর I⁴ এর মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু আই ইকুয়ালস টু আই। এটা আমাদের অ্যান্সার আসলো। এখন প্রশ্ন করবা যে I⁴ এর মাধ্যমে আমরা I⁴ কেন ভাঙলাম? আমরা I⁴ মানে আই স্কোয়ার, আই কিউব, এই দুইটা তো নিতে পারতাম। হ্যাঁ, নেওয়া যেত। বাট আমরা উচ্চতর ঘাতের যখন মান নির্ণয় করব, তখন আমাদের দেখতে হবে যে কত, তার মধ্যে কতগুলো I⁴ আছে। কেন আমরা এটা দেখবো? কারণ I⁴ এর মান 1। আর যখন আমরা 1 বসাবো, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই মানটাই হয়, তখন ওই পুরা মানটা আমাদের রিডিউস হয়ে যাবে। তাহলে আমরা কি করবো? এই যে I⁵500, এখানে দেখতে হবে কয়টা I⁴ আছে। যতগুলো I⁴ আছে ততগুলো 1, কাজে ওই অংশগুলো আমাদের বাদ যাবে।
আচ্ছা, এটার আগে আরেকটা ছোট মান দিয়ে যদি আমরা দেখি, যেমন আই টু দি পাওয়ার ধরো 10, তাহলে এখানে আই টু দি পাওয়ার 4 কয়টা আছে? দুইটা আছে। আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4, 4 দুগুণে 8 হয়েছে, তার মানে আরো দুইটা আই থাকবে, আই স্কোয়ার। তাহলে এখান থেকে মান কত হবে বলো তো? আই এক। স্কোয়ার মানে আর -1। মাইনাস মাইনাস ওয়ান, ওয়ান। হ্যাঁ। -1। মাইনাস, তুমি তো আই স্কোয়ার মান জানো, লোয়েস্ট ইউনিট তো জানা আছে। তাহলে দেখেন সুবিধা কি হলো, আমরা কি সুবিধা পাইলাম? এই যে এটার মান 1, এটার মান 1, তাহলে এইটুকু নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা লাগতেছে না, আমরা শুধু দেখতেছি লাস্টের টার্মটা এইটা কত, আই স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে আই স্কোয়ার মান -1, তাহলে আমার ফাইনাল আউটপুটটা আসবে হলো -1। এখন তাহলে আই টু দি পাওয়ার 500, এখানে কয়টা আই টু দি পাওয়ার 4 আছে ওগুলো আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে অতিরিক্ত 125। যেটা থাকবে সেইটা আমাদের করতে হবে। আচ্ছা, এখানেও আমি টেকনিক বলে দিচ্ছি যে তুমি এটা কিভাবেই করবা। তুমি যে 500 যেটা, এটাকে ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? ক্যালকুলেটর জি স্যার, নাও। 125 হ্যাঁ, 4 দিয়ে ভাগ দিলে নিয়ে জাস্ট হলো 4 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে 500, 125। 125, এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে না? নিঃশেষে বিভাজ্য জি হলে স্যার। এটার এটার মান হচ্ছে 1, কারণ সবগুলো আই টু দি পাওয়ার 4। এখন 2000 ক্ষেত্রে তো তাহলে সেমই হবে। আর যদি ধরো আই টু দি পাওয়ার 501 থাকতো, তাহলে তখন কি হইতো? তখন তুমি দেখতা যে দশমিক পয়েন্ট তাহলে সামথিং মাইনাস আছে। হ্যাঁ, বলো। √-1। হ্যাঁ, শুধু আই হবে আর কি। মানে জি স্যার। ইটা আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিই। যখন 501 থাকবে তখন তুমি দেখবা যে 4 দ্বারা কতবার যাচ্ছে, 125 বারই কিন্তু যাবে। তাহলে 125 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 500 হয়। ভাগশেষ কত হবে তখন? আই। এক। ভাগশেষ হবে 1। তাহলে আই এর পাওয়ার হয়ে যাবে 1, মানে আই টু দি পাওয়ার 1 মানে আই। তাহলে এইটা যদি আমরা সামারি আকারে লিখতে চাই, তাহলে যেটা লিখতে হবে সেটা হলে আই এর ঘাতকে 4 দ্বারা ভাগ করে যত ভাগশেষ হবে, আয়ের ঘাত তত ব্যবহার করলে মান পাওয়া যাবে। এইটুকু তোমার মনে রাখতে হবে। মানে এই যে যা বুঝাইলাম উচ্চতর ঘাত নির্ণয় করার ক্ষেত্রে, তার এইটুকু হচ্ছে টেকনিক্যাল পার্ট, যেটা মনে রাখলে তুমি কাজটা করতে পারবা। আর এই চারটা জিনিস হলো তোমার মুখস্থ রাখতে হবে। এখন তুমি নিজে ট্রাই করে দেখো জিনিসটা আসলে হচ্ছে কিনা। এখানে কথাটা কি বলছি? কথাটা হচ্ছে আয়ের উচ্চতর ঘাত যেটা, মানে আয়ের ঘাতকে 4 দ্বারা ভাগ করে যত ভাগশেষ হবে আয়ের ঘাত তত ব্যবহার করলেই মান পাওয়া যাবে। তাহলে এখন তোমার যদি আই টু দি পাওয়ার 100 বা 102 হয়, 102, তাহলে আমরা কি করবো? এই 102 কে 4 দ্বারা ভাগ করবো। 4 দ্বারা ভাগ করলে 4 পঁচিশে 100, ভাগশেষ হলো 2। তাহলে এটা ইকুয়ালস টু হবে আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে এটার মান হচ্ছে -1। তারপরে ধরো আই টু দি পাওয়ার 303, এটা করো তো, দেখো কি হবে। -i। -i, তার মানে আই কিউব হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর আই টু দি পাওয়ার 2005, এটা কত হবে? আই। এটা হবে আই, হ্যাঁ। এখন তাহলে আই এর যে কোনো পাওয়ার যদি দেওয়া হয় সেটার মান তোমরা বের করতে পারবা? জি স্যার। আচ্ছা, এটা গেল। এখন এইটা হচ্ছে পাওয়ার আকারে। এখন অনেক সময় এই জায়গায় সংখ্যা না দিয়ে যদি তোমাকে ধরো এরকম দেয়, সাপোজ আই টু দি পাওয়ার 4n+3, এটা দিল, এটার মান কত হবে একটু বের করো তো, পারো কিনা? এখানে এন কি স্যার? গুড কোশ্চেন। হ্যাঁ, এখানে এন এর তো স্পেসিফিকেশন থাকতে হবে। যখন তোমাকে এন এর কোনো মান দেয়া নাই, তখন তুমি প্রপার্টিটা অ্যাপ্লাই করো, আই টু দি পাওয়ার 4n ইন্টু আই কিউব। ভিত্তি যদি একই থাকে তখন তো পাওয়ার যোগ হয়, তাহলে পাওয়ার যেহেতু যোগ আকারে দেওয়া আছে আমরা আলাদা করে দিতে পারি। এখন আই টু দি পাওয়ার 4
তার পাওয়ার n লেখা যায়, যেহেতু পাওয়ার পর এখানে আমরা আহ, জানি যে গুণ হয়। আর i কিউবের মান হচ্ছে মাইনাস আই। এখন n এর বিষয়টা আমাদের জানা নাই, যেখানে n আসলে কি। এটা ন্যাচারাল নাম্বারের অংশ তোমাকে বলে দিতে পারে, n বিলংস টু n বলতে পারে, n বিলংস টু আরো বলতে পারে। আচ্ছা, কিন্তু i টু দি পাওয়ার 4 এর মান কত? 1। 1 এর পাওয়ার যেটাই হোক 1 সেখান থেকে 1ই আসবে। তাহলে n এর পরিচয়টা যাই হোক, এই অংশ থেকে আমাদের 1 আসবে। তাহলে 1 ইন্টু মাইনাস আই ইকুয়ালস টু মাইনাস আই। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। স্যার হ্যাঁ, অনেক সময় এরকম দিতে পারে আর কি, এমসিকিউ এর ক্ষেত্রে আর কি। আচ্ছা, এটা গেল। এখন আয়ের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় তোমার যোগ বিয়োগ আকারেও থাকে। কারণ এটার জন্য তোমাকে আবার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এটা ইকুয়ালস টু 0। এটা কিভাবে 0 হলো? এই যে আই তো আই, তাহলে আই প্লাস এখানে আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে তোমার এটা -1। আই কিউবের মান হচ্ছে -i, আর আই টু দি পাওয়ার 4 হচ্ছে +1। তাহলে এখন দেখো, এই যে প্লাস আই মাইনাস আই +1 -1 মিলে 0 হয়ে যায়। এই সম্পর্কটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এটাকে তুমি একটু ল্যাঙ্গুয়েজে মনে রাখবা, যে আই এর ঘাত ক্রমিক আকারে, আচ্ছা, আই এর ক্রমিক আকারের ঘাতের 4টি টার্ম এর যোগফল 0। তারপর এটা যেখান থেকে শুরু হোক, পরপর 4টা যদি হয়, তার যোগফল হবে 0। এবং যদি এরকমও থাকে, ধরো আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3। তাহলে এখানে দেখো, আমাদের কথা যেটা ছিল যে আয়ের ক্রমিক আকারের ঘাতের 4টি টার্মের যোগফল, মানে পরপর 4টা আর কি। তাহলে আই, এখানে ছিল n, পাওয়ারটা n, ক্রমিক মানে কি পরপর যেটা আসবে, তাহলে এর পরেরটা হবে n+1, এক বাড়ছে, তারপরে n+2 দুই বাড়ছে, তারপর n+3 তিন বাড়ছে। তাহলে এরকম 4টা থাকা মানে হচ্ছে এটা ইকুয়ালস টু 0। তারপরে আই সম্পর্কিত এই দুইটা জিনিসই তোমাকে মনে রাখতে হয়। একটা আমরা দেখলাম আগের, এই যেটা, যে আই এর মান আই ইকুয়ালস টু √1 আই স্কোয়ার ইকুয়ালস টু -1 আই কিউব ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা উচ্চতর ঘাতের মান বের করছি। এটার জন্য আমরা যেটা শিখছি টেকনিক, সেটা হচ্ছে আয়ের ঘাতকে 4 দ্বারা ভাগ করে যত ভাগশেষ হবে আয়ের ঘাত তত ব্যবহার করলে আমরা মান পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের টেকনিক। আর দ্বিতীয় হচ্ছে যে যোগ আকারে যদি থাকে, তাহলে পরপর 4টা আয়ের যোগফল, ঘাতগুলা যদি ক্রমিক হয়, তার যোগফল হবে 0। আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। তাহলে বলো তো এটার মান কত হবে? আই টু দি পাওয়ার 10 প্লাস আই টু দি পাওয়ার 11, 12, 13, 14, এটার মান কত হবে বের করো। 0 0। না, 0। একটু দেখো ভালো করে। ওই 5টা আছে 0 প্লাস I to the power 14 14 বারো নেক্সট -1 গুড, হ্যাঁ, -1। প্রথম 4টা 0, এইটুকু তোমার 0 হয়ে গেছে, তাহলে এইটুকু বাদ, এইটুকু নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তাহলে কোনটা, এটার মান নির্ণয় করবা। তাহলে আই টু দি পাওয়ার 14, 14 কে আবার তোমার 4 দ্বারা ভাগ করতে হবে, 3 4 12, ভাগশেষ থাকলো 2। তাহলে এখান থেকে হয়ে যাবে আই স্কোয়ার ইকুয়ালস টু -1। এই হলো আই রিলেটেড যে আলোচনা, যেটা আপাতত এইটুকু জানলেই তোমার জন্য যথেষ্ট। তো এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার না আয়ের স্যার পাওয়ার যত থাকবো ওটারে যদি স্যার 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 হয়, সেই ক্ষেত্রে জানি কি বলছিলেন মনে নেই। 1 1, তখন তো নিঃশেষে বিভাজ্য হয়েছে। কখন শূন্য হচ্ছে? যে ভালো একটা প্রশ্ন করছো, কখন শূন্য হচ্ছে? দেখো, আই টু দি পাওয়ার যখন তোমার 4, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, এটার মান কত? 1। আই টু দি পাওয়ার 8, 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, ভাগশেষ 0। তার মানে এখানে কি, আই টু দি পাওয়ার 8 মানে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তারপরে ধর আই টু দি পাওয়ার 12, 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 হবে। কেন 0 হলো? কারণ এখানে 3টা আই টু দি পাওয়ার 4 আছে, অতিরিক্ত নাই। আর যখন শুধুমাত্র জি আই টু স্যার। দি পাওয়ার 4 থাকবে, সবগুলোর মান 1, অ্যান্সার আসবে 1। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, গুড। আহ এই ছিল আমাদের আয় সম্পর্কিত যে বিষয়গুলো। এখন আমরা আবার একটু জটিল সংখ্যা ফিরে যাই। তো জটিল সংখ্যাকে আমাদের কয়েকটা বিষয় আমরা এখন জটিল সংখ্যার ব্যাপারে জানবো। আমাদের জটিল সংখ্যা মানে হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই লেট, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা আমরা ব্যবহার করি আপাতত। তো এই জটিল সংখ্যাটা আমরা যদি জ্যামিতিক রিপ্রেজেন্টেশন করতে চাই তখন আমরা কিভাবে করব? মানে একটা সংখ্যা মানে তো সেটা সংখ্যা রেখায় দেখানোর কথা। তাহলে জটিল সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি কিনা, যদি না পারি তাহলে সেটা দেখানোর ওয়টা কি, এটা আমাদের শিখতে হবে বা জানতে হবে। এটা আমাদের মানে তোমার রিটেন অংশের জন্য খুব একটা দরকার হয় না। তোমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকবে, সৃজনশীল থাকবে, সেখানে আমাদের খুব একটা দরকার হয় না। ব্যবহারিক আছে ওইখানে লাগে। তাছাড়া এমসিকিউ এর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ব্যবহার থাকতে পারে। আর আমাদের জানতে হবে যে একটা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো আজকের বেসিক অংশে আমরা এইটুকুই জানবো। আহ জ্যামিতিক প্রতিরূপ কোনটা, আর হচ্ছে মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার কিভাবে নির্ণয় করা যায়, এটুকু জেনে আমরা গাণিতিক সমস্যায় যাব। তার মধ্য থেকে আমাদের মোটামুটি ভাবে কোশ্চেন নাম্বার 1 2 3 4 একটা বড় অংশ আমরা করতে পারবো, এবং সহজ, খুবই সহজ, তোমরা আজকে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার, প্রথমে আসো মডুলাস। তো জটিল সংখ্যার মডুলাস আর বাস্তব সংখ্যার মডুলাস, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। বাস্তব সংখ্যার মডুলাসটা কি ছিল মনে আছে তোমাদের? ভুলে গেছো? মনে আছে স্যার? বাস্তব সংখ্যার পরম মান। বাস্তব সংখ্যার পরম মান বলতে কি বোঝায়? আচ্ছা থাক, ওটা নিয়ে আপাতত এখন সময় না করি। বাট তোমাদের ভাইভাতে অনেক সময় প্রশ্ন করে, হ্যাঁ, ব্যবহারিকের ভাইভাতে, যে জটিল সংখ্যার পরম মান আর বাস্তব সংখ্যার পরম মানের মধ্যে ডিফারেন্সটা বলো, পার্থক্যটা বলো। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা একটু চিন্তা করবা যে ডিফারেন্সটা কোথায়, এটা জানার পর। আচ্ছা, একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটার মডুলাস যেটা, মডুলাসটাকে আমরা এইভাবে লিখি, মডুলাস অফ জেড ইকুয়ালস টু, এটা একটা বর্গমূলীয় সংখ্যা। এটা পাওয়া যায় কিভাবে? এটা পাওয়া যায় হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমাদের শেখার বিষয় কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এই ফর্মুলাটা, যে কোনো একটা জটিল সংখ্যার মডুলাস মানেই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এবং ওয়াই এর পরিচয় কি? এক্স হলো বাস্তব অংশ আর ওয়াই হচ্ছে কাল্পনিক অংশে আই এর সহগ, আই আসবে না। শুধুমাত্র আইটা কিন্তু আসলে এখানে আমাদের নির্দেশক। আই শুধু বলতেছে এই অংশটা কাল্পনিক অংশ, ওর আর কিন্তু এখানে কোনো কাজ নাই। বাট মূলত সংখ্যার অংশ কোনটা? এক্স আর ওয়াই। তো তোমাকে কাজ করতে হবে এক্স আর ওয়াই নিয়ে। তাহলে আমাদের এখানে মডুলাস বলতেই হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ এবং কাল্পনিক অংশের বর্গের সমষ্টি। তাহলে এখন আমি যদি বলি একটা জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু 3 + 4i, তাহলে এখন বলো এটার মডুলাস কি হবে? মডুলাস অফ জেড কি হবে? মডুলাস অফ জেড ইজ Z ইকুয়াল টু equal to 3 3 স্কয়ার square প্লাস plus 4 4 স্কয়ার। square. হ্যাঁ, 3 স্কয়ার এরপরে প্লাস গুড, এটুকু বলতে পারাটা আমি এক্সপেক্ট করতেছি। তারপরে রোড ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কি হবে? ওটা ক্যালকুলেশনের ব্যাপার। তুমি মুখে মুখেও পারতে পারো, তোমার ক্যালকুলেটর ব্যবহার করা লাগতে পারে, দ্যাট ডিপেন্ডস। বাট যেটা তোমার অবশ্যই এখন পারতে হবে বা আমি চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কি হবে। তাহলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই জিনিসটা। স্যার 5 আসে স্যার। হ্যাঁ, 5 আসবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা, তাহলে মডুলাসটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা, যে কোনো জটিল সংখ্যা দিলে তার মডুলাস বের করতে পারবো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, মডুলাসটা এইটুকি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে আর্গুমেন্ট, যেটা আর্গুমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি নতি, যেটা বলে যে বাস্তব অংশের সাথে যে কোণটা উৎপন্ন করে। তাহলে এখানে আর্গুমেন্ট, তোমাদের সরল রেখা করাইছে কিছু না স্যার। এখন পর্যন্ত? না, করায় নাই। আচ্ছা, তাহলে এখানে আর একটু ডিটেলস ব্যাখ্যা যেতে হবে। 9 10-এ তুমি যখন গ্রাফ আঁকছো তখন এরকম স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করছো, মনে করে দেখো, এক্স অক্ষ থাকতো, ওয়াই অক্ষ থাকতো, ঠিক না? জি স্যার। লেখচিত্র ছিল না, এটা হচ্ছে এক্স অক্ষ, ও এক্স ও ওয়াই। এখানে কয়টা চতুর্ভাগ হয়েছে বলো তো? চারটা। স্যার। 4টা চতুর্ভাগ হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, আর্গুমেন্ট হচ্ছে তোমার এই যে 4টা চতুর্ভাগ হয়েছে, এই চতুর্ভাগ গুলাতে একটা জটিল সংখ্যার তোমার প্রতিরূপী বিন্দু বলা হয়। মানে একটা জটিল সংখ্যার যে অবস্থানটা, সেই অবস্থানটা ধর এখানে হইতে পারে একটা জটিল সংখ্যা, তাহলে এটাকে একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু বলা হবে। এই প্রতিরূপী বিন্দুটা এই ধরনের মানে আমরা যেটা সরল রেখাতে
বা তোমরা যখন গ্রাফ আঁকছো তখন যেটাকে তোমরা বলছো তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওইটাকেই জটিল সংখ্যায় এসে নামটা একটু পরিবর্তন হয়ে যায়। এটাকে তখন বলা হয় আর্গন চিত্র। আমরা জানবো এটা একটু পরে। তাহলে এই আর্গন চিত্রে এই মূল বিন্দু থেকে এটার যে সরাসরি দূরত্বটা, যেই রেখাটা আমরা পাবো, এটা বাস্তব অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট অ্যাকচুয়ালি। তাহলে এখন ধরো আমাদের ইটা যদি হয় এক্স ওয়াই, জটিল সংখ্যা যেটা, এটাকে যদি আমরা এক্স কমা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, এখানে প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে জটিল সংখ্যা হলো। ধরো আমাদের একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়ালস টু 3 + 2y হয়, তাহলে ওইটাকে আমরা আহ এই যে 3, 2 বোঝানোর জন্য এই আকারেও প্রকাশ করতে পারি, লিখতে পারি। এটা একটা রিপ্রেজেন্টেশন, লেখার একটা ভাব, ধরন আর কি। তাহলে পি যদি আমাদের জটিল সংখ্যাটা হয়, এখান থেকে একটা লম্ব যদি আমরা টানি, তাহলে এইটা আমাদের হবে ওয়াই, এটা হবে এক্স। তাই হবে না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে এটা কেন এক্স ওয়াই হলো। এই কথাগুলো ব্যাখ্যা করতে হচ্ছে, তোমাদের সরলরেখা এখনো করানো হয় না, এই জন্য আর কি। আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, 9, 10 তুমি যখন গ্রাফ করছো, মনে করে দেখো, এটা ধরো 3, 2 বিন্দু যদি হইতো, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 3 ঘর যাইতা, এরপর উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাইতা। তাহলে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের ভুজ, এখানে ভুজ আমাদের হলো এক্স। ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা, এটা হচ্ছে কুটি, এখানে কুটি হচ্ছে আমাদের ওয়াই। এই জন্য এই যে ও এ হচ্ছে এক্স, আর পি এ হচ্ছে ওয়াই। এখন আমরা যদি এই থিটার মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি ট্যান থিটার সাহায্য নিতে হবে না? কারণ ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি। তাহলে এইখানে আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? ওয়াই বাই এক্স। এক্স এটাই তো। তাহলে এখান থেকে আমরা যদি থিটা বের করতে চাই, দুই পাশে ট্যান ইনভার্স বিপরীত ফাংশনটা নিলে, এই পাশে ট্যান ট্যান ইনভার্স চলে গিয়ে এই পাশে আমাদের ট্যান ইনভার্স থাকবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এইটাই হচ্ছে আর্গুমেন্ট বের করার ফর্মুলা। তার মানে আর্গুমেন্ট ইকুয়ালস টু হচ্ছে, বা আর্গুমেন্টের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমাদের মূল ফর্মুলা। তোমাকে মনে রাখতে হবে কোনটা, এটা। আর কিভাবে আসলো ওইটা দেখানোর জন্য এই কথাগুলো বললাম, যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ আপাতত চিন্তা করো, যেহেতু আমরা আর্গন চিত্রের ব্যাখ্যাতে এখনো যাই নাই। ধরো এক্স অক্ষের সাথে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণের পরিমাণটাকেই আমরা আর্গুমেন্ট বলতেছি, ঠিক আছে? আর এই কোণটা বের করার জন্য আমাদের লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত হওয়াতে আমরা ট্যান থিটা নেই, সাইন কস নিলে আমাদের হচ্ছে না, বা আমরা পাবো না। তাহলে আমাদের ওই জায়গা থেকে আসে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা তোমাকে মনে রাখতে হবে। আর তুমি ওয়াই কোথা থেকে পাবা? ওয়াই হচ্ছে এই যে কাল্পনিক অংশ আই এর সহগ, আর এক্স হচ্ছে বাস্তব অংশ। মান বসায় দিয়ে ক্যালকুলেটর চাপলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমাকে ফার্স্ট বলো যে এইটুকু তোমরা ক্লিয়ার কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা? जी सर। আচ্ছা, এখন এইখানে এই যে মানটা, থিটার মানটা, এটা তো তুমি প্রথম চতুর্ভাগে বের করতেছো। তোমার সংখ্যাটা যদি এখানে চলে আসে, তখন কিন্তু কোণের পরিমাণটা কি বড় হয়ে যাবে না? जी सर। তখন চলে আসতেছে আমরা দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে গেলে এখানে আরো বড় হয়ে যাবে, চতুর্থ চতুর্ভাগে আরো বড় হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা দিয়ে বা এটা ব্যবহার করে আমরা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের মানই বের করতে পারবো, পরের গুলা বা অন্যগুলো আমরা বের করতে পারবো না। তাহলে এই জন্য কি করতে হয়, যে চারটা চতুর্ভাগের জন্য আমরা পৃথক পৃথক চারটা ফর্মুলা এখানে মনে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে যখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাব, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটাকে মুখ্য আর্গুমেন্টও বলা হয়। মানে প্রথম যে আর্গুমেন্টটা পাই, আর্গুমেন্ট অসংখ্য পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটা ইকুয়ালস টু হবে, আমরা এখান থেকে পুরা 180 ডিগ্রি ঘুরে আমাদের এই অবস্থানে চলে আসব। এখান থেকে এখানে চলে আসলাম, রেড কালার যদি দেখায়, আমরা ছিলাম ধরো এখানে বাস্তব অংশে, এখান থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে এখানে চলে আসলাম, অবস্থান পরিবর্তন করলাম। পরিবর্তন করার পর দ্বিতীয় চতুর্ভাগটা কি পেছন দিকে না? মান কমবে না? जी सर। जी सर। এই জন্য দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই মাইনাস ওই যে থিটা যেটুকু হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইখানে মডুলাস দিতে হবে, কারণ আমরা নেগেটিভিটিটা করে ফেলছি, অ্যাভয়েড করে ফেলছি আমাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ফর্মুলা। তুমি জাস্ট ফর্মুলাটা মনে রাখবা, মান বসায় দিবা, ক্যালকুলেটর চাপবা, অ্যান্সার আসবে, কখনোই ভুল হবে না। এখানে ভুল হওয়ার কোনো অপশন নাই বা সম্ভাবনা নাই। তাহলে এইভাবে যদি আমরা তৃতীয় চতুর্ভাগ বলি, তোমরা তোমাদের আইকিউ থেকে বলো তো তৃতীয় চতুর্ভাগটা কি হবে? থিটা ইকুয়ালস টু, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ,
আমরা এই যে এই ঋণাত্মক অংশেই থাকবো বাস্তব অক্ষের পাই, তারপরে যেহেতু সামনে যেতে হবে প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x থিটা ইকুয়ালস টু হবে 2 পাই মাইনাস tan ট্যান ইনভার্স ইনভার্স y বাই ওয়াই x বাই এক্স। হ্যাঁ, তো এই যে চারটা, এই চারটা আমরা নিলাম হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ। যখন এন্টি ক্লকওয়াইজ হয় এটাকে বলা হয় ধনাত্মক কোণ। আর তুমি চাইলে জি ঋণাত্মক স্যার কোণের পার্সপেক্টিভেও নিতে পারো, এদিক দিয়েও যাইতে পারো। এদিক দিয়ে গেলে তখন মানটা আমাদের আবার অন্যভাবে নিতে হবে। তোমরা যে কোনো একটা মনে রাখো আর কি, দুইটা মনে না রাখলেও হবে। তো বইতে আরে দেখবা ভাই যে এখানে দেওয়া আহ তোমরা কেউ কিছু বললা? স্যার দ্বিতীয় নাম্বারটা একটু বুঝাই দিন ওয়াই স্যার। আচ্ছা, আমাদের ওই যে প্রথম 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমি তোমাদের আবার লিঙ্ক দিচ্ছি, তোমরা তারপর জয়েন করো, হ্যাঁ।